প্রথম কথাটা হচ্ছে সংবিধানকে আমরা পুনঃপাঠ করব, সংস্কার করব, না পুনরায় লিখব, এটা হচ্ছে একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আছেন বা ইন্টারিম গভর্নমেন্ট আছেন, তারা কোনো প্রয়োজনীয় সংস্কার বা পুনর্লেখন তারা করতে পারবেন কিনা। দুইটা প্রশ্ন দুই রকম, এবং দুইটা প্রশ্নের কাজ হবে দুই রকম। যদিও প্রশ্নটা যিনি প্রবন্ধ লিখেছেন তিনি উপস্থাপন করেছেন, কিন্তু পৃষ্ঠা 3-এর শেষে তিনি নিজেই আবার বলেছেন অন্তর্বর্তী সরকার সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন নিশ্চিত করার জন্য সংবিধানে যতটুকু সংশোধনী দরকার শুধু ততটুকু পরিবর্তন আনবে। তাহলে প্রবন্ধ থেকে আমরা জানতে পারি উনি প্রত্যাশা করছেন যে এই নির্বাচনটা যেটা আমরা সামনে দেখব সেই নির্বাচনটার আগে অন্তর্বর্তীকালীন সরকার একটা সংস্কার করবে। তাহলে প্রথম যে প্রশ্নটা আমরা বলেছিলাম যে সংস্কার হবে না পুনর্লিখন হবে না পুনঃপাঠ হবে, ওনার প্রবন্ধ থেকে আমরা জানতে পারলাম প্রবন্ধকের ইচ্ছা বা অভিপ্রায় হচ্ছে সংস্কার করবে। পাশাপাশি এটা আমরা ধরে নিচ্ছি যে উনি বলতে চাচ্ছেন যে সংস্কারটা অন্তর্বর্তীকালীন সরকার করবে। তাহলে আমাদের জানার প্রশ্ন, এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো রাইট আছে কিনা, তারা পারবে কিনা সাংবিধানিকভাবে কোনো সংস্কার করে। সেক্ষেত্রে প্রবন্ধে ব্যারিস্টার সাহেব দুটো উপায় বলে দিয়েছেন। একটা হচ্ছে সংবিধান সংস্কার কমিশন গঠন করে, অথবা পরবর্তী নির্বাচিত যে সরকার আসবে সে সরকার সে সংবিধান সংস্কারটা আনবে। এখানে আমার প্রশ্ন হচ্ছে যে যেভাবে সংবিধান সংস্কার কমিশন গঠন হবে, রাজনৈতিক দলগুলো তাদের প্রতিনিধি প্রণয়ন করবেন, নির্বাচন হবে, ভোট হবে, আমাদের মতো রাষ্ট্রের এই পর্যায়ে এই এফোর্টটা আমরা করতে পারবো কিনা? যেহেতু দীর্ঘদিন দেশটা গণতন্ত্রের বাইরে ছিল, এই গণতান্ত্রিক ভোটের মাধ্যমে যদি রাজনৈতিক দলগুলো প্রতিনিধি দেন এবং সেখানে ভোটের একটা প্রক্রিয়া সৃষ্টি হয়, তাহলে তো সেটা আমরা নির্বাচনের মাধ্যমেই করতে পারি। এবার যে প্রশ্নটা আমার এক পাঠচক্রের একজন সদস্য বললেন যে পুনরায় লেখার দিকে উনি মনোযোগ দিয়েছেন, আমি এখানে একটু বিনয়ের সাথে দ্বিমত করছি। কেন করছি? এটা ঠিক আমাদের জনপরিসরে বা রাজনৈতিক পরিসরে যে আলোচনাটা আছে সেজন্য বলছি না। আমরা সবাই জানি যে 1972 সালে যখন সাবেক রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান দেশে আসলেন, একটা কমিশন গঠন করলেন, কত মাসের মধ্যে সংবিধানটা হলো, এবং আমরা সবাই খুব হাততালি দিয়ে বলি যে অল্প সময়ে একটা সংবিধান প্রণয়ন হয়েছে। হ্যাঁ, অল্প সময়ে হয়েছে, কিন্তু কোনো বিষয় কিন্তু বিতর্কের উঠে না। বর্তমান সময়ে আইনজ্ঞ বা যারা ব্যারিস্টার আছেন, আইনজীবী আছেন, তাদের মুখ থেকে আমি শুনেছি যে যদি সেই সময় প্লেজারিজমের বিষয় থাকতো, তাহলে এই সংবিধানটা যদি সফটওয়্যারে দেওয়া হতো তাহলে 90% সেটা প্লেজারিজমে ফেল করতো। কেন ফেল করতো? এই পুরো সংবিধানটা হচ্ছে ব্রিটেন এবং ভারতের প্রেসক্রিপশনে তাদের সংবিধানের ফটো, যার জন্য এত অল্প সময়ে একটা সংবিধান প্রণয়ন করা গিয়েছিল। কিন্তু এই বর্তমান সময়ে আমরা নাগরিক সমাজ যত সচেতন, গণঅভ্যুত্থানের পরে মানুষ যত সচেতন, এখানে এত অল্প সময়ে একটা সংবিধান তারা প্রণয়ন করতে পারবে না। যদি আইনগতভাবে ওইটা আমরা ধরে নেই, তাত্ত্বিকভাবে আলোচনার স্বার্থে যে এই ইন্টারিম গভর্নমেন্ট একটা সংবিধান প্রণয়ন করতে পারবে, তাহলে এই সংবিধানের জন্য ওরা কি সময়টা ব্যয় করবে, কতদিন আমাদের হাত থেকে চলে যাবে? এই যে রাজনৈতিক যে পরিস্থিতি আছে, আদৌ কি তারা পারবে? পারবে না। কেন পারবে না? তাদের উপরে শ্রদ্ধা রেখেই বলছি, যেটি একটু আগে আমাদের এক সহকর্মী বলে গেলেন, একটা গণঅভ্যুত্থানের পরে পুরো একটা সরকার পালিয়ে গেছে, পুলিশ বাহিনী পালিয়ে গেছে, থানা বন্ধ হয়ে গেছে, আমলা পালিয়েছে, এই রকম জায়গাতে তারা একটা দায়িত্ব নিয়েছে। তারা অযোগ্য সে কথা আমরা বলছি না। এই সংবিধান সংস্কার কমিশন গঠন করলে নিশ্চিতভাবে এই অন্তর্বর্তীকালীন সরকার এখানে আটকে যাবে। এই রাষ্ট্রের অনেক জায়গাতে অনেক ষড়যন্ত্র হচ্ছে, তারা সেগুলো ম্যানেজ করতে পারবে না। কাজেই এই বড় দায়িত্বটা এই সরকার আমার ব্যক্তিগত মতামত কোনোভাবেই হ্যান্ডেল করতে পারবে না। এবার একটা বিষয় আমাদের প্রবন্ধ যিনি লিখেছেন তিনি বলেছেন যে কোনো সংবিধান কি কাউকে ফ্যাসিস্ট হওয়ার সুযোগ বানায়? উনি আবার উত্তর দিয়েছেন না, বানায় না। কিন্তু তার আগে আবার 3 নম্বর পৃষ্ঠে উনি বলেছেন সংবিধান সংস্কারে কিছু কিছু বিষয়ের দরকার, যেমন রাষ্ট্রপতির ক্ষমতার পুনর্বিন্যাস, কিছু কিছু জায়গায় চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি করা। যদি বলি যে হ্যাঁ এগুলো দরকার, তাহলে তো এটা স্বীকার করে নিতে হয় যে বর্তমানে এটা নাই। আমাদের সংবিধানে এককেন্দ্রিক ক্ষমতা দেওয়া আছে প্রধানমন্ত্রীকে। তাহলে যদি সংবিধানে এককেন্দ্রিক ক্ষমতা প্রধানমন্ত্রীকে দেওয়া থাকে, তাহলে সেটা তো ফ্যাসিস্ট হওয়ার একটা সুযোগ তৈরি হয়। এটা আমি মনে করছি ব্যক্তিগতভাবে, পরবর্তীতে আমরা স্যারদের কাছ থেকে আলোচনা ডিটেলস আমরা জানবো। আমরা সবসময় বলি আমাদের একটা শক্তিশালী প্রধানমন্ত্রীর কার্যালয় না, আমাদের একটা তুলনামূলকভাবে দুর্বল প্রধানমন্ত্রীর কার্যালয় দরকার, আর শক্তিশালী ইনস্টিটিউশন দরকার, প্রতিষ্ঠানগুলো শক্তিশালী দরকার। তাহলে এই সংবিধানে যেভাবে সব ক্ষমতা প্রধানমন্ত্রীকে দেওয়া আছে, তাহলে তারা প্রধানমন্ত্রীর কার্যালয়কে শক্তিশালী করা। তাহলে যেটা আবার 4র্থ পৃষ্ঠায় যিনি প্রবন্ধ লিখেছেন বলেন ফ্যাসিস্ট বানায় না, এটা সাধারণ নাগরিক হিসেবে আমার মন্তব্য, হ্যাঁ বোধহয় কিছু না কিছু অংশ আছে ফ্যাসিস্ট বানানোর মতো। সেজন্য সংবিধান সংস্কারের ক্ষেত্রে এই বিষয়গুলো বিবেচনা করা যেতে পারে। সর্বশেষ যেটা আমি মতামত মনে করি, পুনর্পাঠ, সংস্কার না পুনর্লেখন, আমি সংস্কার করব। আর দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে যে এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারের পারবে কিনা তার আইনগত।
আইনগতভাবে আমরা দেখছি না, তবে যেহেতু আইনজ্ঞরা আছেন, নানান আলোচনা হচ্ছে, মনে হচ্ছে এবং প্রবন্ধেই কিন্তু উনি একটা প্রেসক্রিপশন দিয়েছেন যে কমিশন গঠন করে এটাকে আইনের মাধ্যমে আনা যায়। তবে আমার মনে হচ্ছে বাস্তবিক বিবেচনায় আমরা যদি এভাবে না গিয়ে এই সংস্কারের প্রস্তাবগুলোকে আগামী নির্বাচনে রাজনৈতিক দলগুলো নির্বাচনে ইশতেহারে নিয়ে আসতে পারি, সেই ইশতেহার যদি রাজনৈতিক দলগুলো প্রকাশ করেন, জনগণ যখন ভোট দিবে তখন জনগণ দল বাছাই করলো, প্রার্থী বাছাই করলো, ইশতেহার বাছাই করলো, সংবিধানে কতটুকু সংশোধনী চান সেটা জনগণ বাছাই করলো, তাহলে এটা আমরা বলতে পারি জনগণের অভিপ্রায়। তাহলে সেভাবে সংশোধনীটা আসলো। তাহলে প্রশ্ন আসলো যে এই যে তত্ত্বাবধায়ক সরকার, তারা যে সংশোধন কমিশন করলো, তাদের সেখানে কাজটা কি হবে? তাদের সংশোধনী প্রস্তাবটা আমরা জাতির সামনে উত্থাপন করবে, আমরা সেদিক থেকে